ছাত্রছাত্রীরা আশা করি সবাই ভালো আছো। আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা আগে প্রথমেই দেখি। শ্রেণী দশম, বিষয় বিজ্ঞান, হৃদযন্ত্রের যত কথা। বিষয় বিজ্ঞান, হৃদযন্ত্রের যত কথা। হার্ট যেটা নষ্ট হলে আর ঠিক হয় না। এখন কখন যে হার্ট নষ্ট হয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। সব কিছু নির্ভর করে পরিবেশের উপরে। দেহের তাপমাত্রা উপর নির্ভর করে, আর দেহের তাপমাত্রা নির্ভর করে পরিবেশের তাপমাত্রার উপর। পরিবেশ যত গরম হয়ে যাবে দেহের তাপমাত্রা তত বাড়বে, হার্ট তত দ্রুত উচ্চ রক্তচাপে পরিণত হবে। আমাদের দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ খুব একটা জরুরি। সেই জন্য আমাদেরকে খুব সচেতন থাকতে হবে। বর্তমান বিশ্ব যে কোভিড-19 করোনা ভাইরাস, সেটা আসলে সম্পূর্ণটা ফুসফুস, হার্টের উপরে। যেহেতু পৃথিবীর তাপমাত্রা বেড়ে গিয়েছে, আমাদের ফুসফুসের হৃদযন্ত্রের সমস্যা হবে এবং হইতেছে। দিন দিন যে রোগগুলো আসতেছে সেগুলো হৃৎপিণ্ডের উপরে। এছাড়াও আমাদের সাউন্ড পলিউশন, চারিদিকে কিভাবে ও কি পরিমাণ শব্দ দূষণ আমরা করি। যে কোনো অনুষ্ঠান হলে আমরা সাউন্ড। যাক, আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটি হল শ্রেণী দশম, বিষয় বিজ্ঞান, হৃদযন্ত্রের যত কথা। হৃদযন্ত্রের যত কথা। তো হৃদযন্ত্রের কথার মধ্যে আজকে যেটা আলোচনা করবো সেটা হল রক্তচাপ, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, হৃদযন্ত্রকে ভালো রাখার উপায়, ডায়াবেটিস, বহুমূত্র। আমরা আজকের বিষয় হল রক্তচাপ, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, হৃদযন্ত্রকে ভালো রাখার উপায়, ডায়াবেটিস, বহুমূত্র। তাহলে রক্তচাপ আমাদের হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনীর মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সমন্বয়ে ধমনী প্রাচীর যে পার্শ্বচাপ সৃষ্টি হয় সেটিকে রক্তচাপ বলে। অর্থাৎ আমাদের ধমনীর যে সংকোচন, যে প্রসারণ হৃৎপিণ্ডের মধ্যে ঘটে সেটাকেই রক্তচাপ বলে। তাই রক্তচাপ বলতে সাধারণত ধমনী রক্তচাপকে বোঝায়। অর্থাৎ অক্সিজেনযুক্ত যে রক্ত প্রবাহিত হয় হৃৎপিণ্ডে সেটাকেই রক্তচাপ বোঝায়। রক্তচাপ হৃৎপিণ্ডের কার্যকারিতা ধমনীর প্রাচীরের স্থিতিস্থাপকতা এবং রক্তের ঘনত্ব পরিমাণের উপর নির্ভর করে। স্বাভাবিকভাবে নিলয়ের সিস্টোল অবস্থায় ধমনীতে যে চাপ থাকে তাকে সিস্টোল রক্তচাপ, ডায়াস্টোল অবস্থায় যে চাপ থাকে তাকে ডায়াস্টোলিক রক্তচাপ বলে। স্বাভাবিক ও সুস্থ একজন প্রাপ্তবয়স্ক মানুষের সিস্টোলিক রক্তচাপ 110 থেকে 140। সিস্টোলিক রক্তচাপ রক্তচাপ 110 থেকে 140, 110 থেকে 140। এবং ডায়াস্টোলিক রক্তচাপ, ডায়াস্টোলিক রক্তচাপ 60 থেকে 90। অর্থাৎ আমাদের যদি সিস্টোলিক রক্তচাপ 110 থেকে 140 থাকে এবং ডায়াস্টোলিক রক্তচাপ 60 থেকে 90 থাকে, তাহলে আমরা বুঝব যে আমাদের রক্তচাপ ঠিক আছে। তবে স্বাভাবিক রক্তচাপকে 120 থেকে 80-তে প্রকাশ করা হয়। স্বাভাবিক রক্তচাপ, স্বাভাবিক রক্তচাপ 120 থেকে 80।
এভাবে প্রকাশ করা হয়। আমাদের রক্তচাপকে স্ফিগমোম্যানোমিটার স্ফিগমোম্যানোমিটার নামক যন্ত্রের সাহায্যে আমাদের রক্তচাপ নির্ণয় করা হয়। খেয়াল করুন, সিস্টেমিক রক্তচাপ থেকে 110 থেকে 140, ডায়াস্টোলিক রক্তচাপ থেকে 60 থেকে 90, স্বাভাবিক রক্তচাপ গড়ে সবার জন্য 120 থেকে 80। স্ফিগমোম্যানোমিটারের সাহায্যে আমাদের যে রক্তচাপ যে যন্ত্রটা আমরা প্রেশার মাপার জন্য ডাক্তারের কাছে যাই, ডাক্তার একটি মাথা কানে দেয়, সেই কানে দেওয়া যে যন্ত্রটা এবং আরেকটি হাতে আমাদের পরিয়ে দেখায়, সেই যন্ত্রটা স্ফিগমোম্যানোমিটার। এখন আমাদের যেটা বেশি ঝামেলা করে সেটা হলো উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপকে ডাক্তার ভাষায় হাইপার টেনশন বলে। শরীর আর মনের স্বাভাবিক অবস্থায় রক্তচাপ যদি বয়সের জন্য নির্ধারিত মাত্রার অবস্থান করতে থাকে তখন তাকে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন বলে। রক্তের চাপ যদি কম থাকে তাহলে নিম্ন রক্তচাপ বলে। আর একটা হচ্ছে উচ্চ রক্তচাপ, একটা নিম্ন রক্তচাপ। উচ্চ রক্তচাপ আর একটা নিম্ন রক্তচাপ। তাহলে আমাদের উচ্চ রক্তচাপকে হাইপার টেনশন এবং আর যদি নিম্ন রক্তচাপ থাকে, তাহলে আমাদের এই রক্তের চাপ যদি কম থাকে তখন তাকে নিম্ন রক্তচাপ বলে। হৃৎপিণ্ডের সংকুচন আর প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে ধমনির মাধ্যমে রক্ত প্রবাহ বলে ধমনি গায়ে কোনো ব্যক্তির সিস্টোলিক রক্তচাপ যদি সবসময় 160 মিলিমিটার পারস্তম্ভ তার বেশি বা ডায়াস্টোলিক সবসময় 90 মিলিমিটার পারস্তম্ভ বা তার বেশি থাকে তবে তার উচ্চ রক্তচাপ আছে বলে গণ্য করা হয়। যদি সিস্টোলিক রক্তচাপ 160 মিলিমিটার আর ডায়াস্টোলিক রক্তচাপ 55 মিলিমিটার তবে তার বেশি উচ্চ রক্তচাপ আছে বলে মনে করা হয়। উত্তেজনা, চিন্তা, বিষণ্ণতা, নিদ্রাহীনতা বা অনিদ্রা অন্য কোনো কারণে যদি রক্তচাপ সাময়িকভাবে নির্দিষ্ট সীমানা অতিক্রম করে তবে তাকে হাইপার টেনশন বলা যাবে না। তার জন্য বিশেষ কোনো ঔষধের প্রয়োজন হয় না। অর্থাৎ আমাদের উত্তেজনা, চিন্তা, বিষণ্ণতা, নিদ্রাহীনতা বা অন্য কোনো কারণে যদি রক্তচাপ সাময়িকভাবে নির্দিষ্ট সামান্য অতিক্রম করে তবে তার জন্য হাইপার টেনশন বলা যাবে না বা তার জন্য কোনো ওষুধের প্রয়োজন নাই। হাইপার টেনশন হওয়ার প্রকৃত কারণ আজও জানা যায়নি, তবে অতিরিক্ত রোগ, শারীরিক ওজন, মেদবহুল শরীর, অতিরিক্ত লবণ খাওয়া, অপর্যাপ্ত শারীরিক পরিশ্রম, ডায়াবেটিস, অস্থিরতা, মানসিক চাপগ্রস্ত, রক্তে কোলেস্টেরলের আধিক্য এরকম ব্যক্তিদের মাঝে এই রোগের আশঙ্কা সবচেয়ে বেশি। হাইপার টেনশন রোগীর যেসব জটিলতা দেখা দিতে পারে তার মধ্যে রয়েছে স্ট্রোক, প্যারালাইসিস। হাইপার টেনশন রোগীরা তার কোনো চিকিৎসা দেওয়া খুব কঠিন, তবে সে স্ট্রোক করে ফেলতে পারে, প্যারালাইসিস হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, ফেলিউর বা কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া, দৃষ্টিশক্তির ব্যাঘাত প্রভৃতি। নিম্ন রক্তচাপ উচ্চ রক্তচাপের মতো এত মারাত্মক নয়, তবে রক্তচাপ যথেষ্ট কমে গেলে নানা রকম অসুবিধার সৃষ্টি হতে পারে। তবে যাদের লো প্রেশার বা নিম্ন রক্তচাপ তাদের জন্য তেমন কোনো টেনশন নেই, তাদের স্বাভাবিক কিছু বৈশিষ্ট্য গ্রহণ করলেই চলে। রক্তচাপ প্রতিরোধ করার জন্য কিংবা প্রতিকার হিসেবে নিচের সতর্কতা নিয়মগুলো পালন করতে হবে। 1. ডায়াবেটিস থাকলে সেটি নিয়ন্ত্রণ করতে হবে। প্রথমত যাদের রক্তচাপ আছে, উচ্চ রক্তচাপ, হাই প্রেশার বা লো প্রেশার আছে, তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে। দেহের ওজন বাড়ানো যাবে না। যাদের কোলেস্টেরল বেশি, অতি মোটা, ওজন বেশি, তাদের অসুবিধা। চর্বিযুক্ত খাদ্য বর্জন করা, যেমন ঘি, মাখন, গরু, খাসির মাংস, চিংড়ি ইত্যাদি। ঘি বেশি খাওয়া যাবে না, গরু খাওয়া যাবে না, খাসির মাংস, চিংড়ি এগুলো খাওয়া যাবে না। সুষম খাদ্য গ্রহণ। এখন আমরা একটা প্রশ্ন আসছে, সুষম খাদ্য কী? কচু শাক, প্রচুর রক্ত হয়, পালং শাক, পাট শাক, তারপরে বিভিন্ন ধরনের শাক। বর্তমানে আস্তে আস্তে আমাদের আসতেছে শীতের মৌসুম, সেখানে প্রচুর সুষম খাদ্য পাওয়া যায়। তবে আমাদের যে স্বাস্থ্যবিধি অনুসারে খাদ্য খাওয়া দরকার। পরিমাণের অতিরিক্ত খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা। পরিমাণের অতিরিক্ত
খাদ্য খাওয়া যাবে না। ধূমপান থেকে বিরক্ত, ধূমপান, বিভিন্ন ধরনের নেশা, এখন তো ইয়াবা তোমার সিগারেট তো অহরই পাওয়া যায়, অন্যান্য কিছু একটু খেয়াল রাখতে হবে। নিয়মিত ব্যায়াম করা, ব্যায়াম স্বাস্থ্যের জন্য একটা উপকার। আমি নিজেও প্রতিদিন মিনিমাম 15 থেকে 20 মিনিট ব্যায়াম করি। ব্যায়াম মানুষকে অনেক উপকার করে, যেটা আমি প্রমাণ পেয়েছি। দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুমানো, 7-8 ঘন্টা ঘুমাইতে হবে, এবং মানসিক চাপমুক্ত, দুশ্চিন্তামুক্ত জীবনযাপন। কোনো চাপ রাখা যাবে না। আমরা জন্মগ্রহণ করেছি, মৃত্যু আমাদের হবে। যেহেতু এই পরিবেশটা আমরাই নষ্ট করে ফেলেছি, আমাদের বিভিন্ন ধরনের রোগে আমাদের আক্রান্ত হব। আমরা তার জন্য আস্তে আস্তে সচেতন হব। খাবারের সাথে অতিরিক্ত লবণ গ্রহণ থেকে, খাবারের সময় অনেকে প্রচুর লবণ খায়, সেটা লবণ বেশি না খেয়ে লবণের পরিবর্তে একটু মরিচ বেশি খেলে অনেক ভালো। কারণ আমি পেয়েছি যে মরিচে হার্ট আমাদের অনেক ভালো রাখে। তারপর আসতেছে কোলেস্ট্রল। এখন আমাদের আসতেছে কোলেস্ট্রল নিয়ে আমরা আলোচনা করবো। কোলেস্ট্রল এক বিশেষ ধরনের জটিল স্নেহ পদার্থ বা লিপিড। স্টেরয়েডের প্রকৃত উদাহরণ। মানুষের প্রায় প্রত্যেক কোষ টিস্যুতে কোলেস্ট্রল থাকে। যকৃৎ, মগজে এর পরিমাণ সবচেয়ে বেশি। কোলেস্ট্রল অন্যান্য স্নেহ পদার্থের সাথে মিশে রক্তে স্নেহের বাহক হিসেবে কাজ করে। স্নেহ এবং প্রোটিনের যৌগকে লাইপোপ্রোটিন বলে। স্নেহের পরিমাণের উপর ভিত্তি করে লাইপোপ্রোটিন 2 রকম: উচ্চ ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন, নিম্ন ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন। হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন। High density lipoprotein, high density lipoprotein আর low HDL, যেটাকে বলে HDL। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমরা বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছ। লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। তাহলে আমরা দেখলাম যে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। আমরা এখন হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন এবং লো ডেন্সিটি লাইপোপ্রোটিন সম্পর্কে জানব। সাথে সাথে কোলেস্টেরলের আধিক্যের সম্পর্ক আছে। এলডিএল পরিমাণ বেশি থাকলে, লো ডেন্সিটি পরিমাণ বেশি থাকলে শরীরের জন্য ক্ষতিকর। রক্তে এইচডিএল এর পরিমাণ বেশি থাকা শরীরের জন্য উপকারী। রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ 100 থেকে 200 মিলিগ্রাম, 100 থেকে 200 ডেসিলিটার মিলিগ্রাম। রক্ত কোলেস্টেরলের আধিক্য হৃদরোগের আশঙ্কা বাড়ায়। কোলেস্টেরল যদি বেড়ে যায় তাহলে হৃদরোগের সমস্যা থাকে। স্বাভাবিক মাত্রা থেকে রক্তে কোলেস্টেরল বেশি হলে রক্তনালী অন্তঃপ্রাচীর গায়ে কোলেস্টেরল ও ক্যালসিয়াম জমা হয়ে রক্তনালী গহ্বরভূত হয়ে যায়। এই কারণে ধমনী প্রাচীরের স্থিতিরতা কমে যায় এবং শক্ত হয়ে যায়। এই অবস্থাকে ধমনী কাঠিন্য বলে। আর্টিরিওস্ক্লেরোসিসের কারণে ধমনীর প্রাচীর ফাটল দেখা দিতে পারে। অর্থাৎ যদি কোলেস্টেরল বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের ধমনীতে ফাটল দেখা দিতে পারে। ধমনী গায়ে ফাটল দিয়ে রক্তক্ষরণ হয়ে জমাট বেঁধে রক্ত প্রবাহ বাধা পায়। হৃৎপিণ্ডের করোনারি রক্তনালী রক্ত জমাট বাঁধলে তাকে করোনারি থ্রম্বোসিস এবং মস্তিষ্কের রক্তনালীতে রক্ত জমাট বাঁধলে তাকে সেরিব্রাম থ্রম্বোসিস বলে। অর্থাৎ হৃৎপিণ্ড, আমাদের হার্টে যদি রক্ত জমাট বাঁধে তখন এটাকে বলা হয় করোনারি থ্রম্বোসিস, এবং মস্তিষ্কে যদি, মাথায় যদি আমাদের রক্ত জমা হয় তাহলে সেরিব্রাম থ্রম্বোসিস বলে। এতে আক্রান্ত ব্যক্তি মৃত্যু করতে পারে। কিন্তু কোলেস্টেরল বেড়ে গেলে এলডিএল এর পরিমাণ বেড়ে যায় আর এইচডিএল এর পরিমাণ কমে যায়। এলডিএল এর পরিমাণ 150 মিলিগ্রাম ডেসিলিটার, 150 থাকলে বেশি হলে তাকে ডাক্তার পরামর্শ নেওয়া আবশ্যক। অর্থাৎ 150 মিলিগ্রাম বেশি হলে আমাদের ডাক্তার পরামর্শ নিতে হবে। হৃদযন্ত্রকে ভালো রাখার উপায়, আমাদের যে হৃদযন্ত্র সেটা আমরা কিভাবে ভালো রাখতে পারি? হ্যাঁ, দেহের উচ্চতা বয়স অনুসারে কাঙ্ক্ষিত ওজন বজায় রাখা আবশ্যক। আমাদের ওজনটা বজায় রাখতে হবে, এবং দেহের ওজন হলে হৃৎপিণ্ড দুর্বল হয়ে যাবে। যার যত বেশি ওজন বেশি তার হৃৎপিণ্ড তত দুর্বল, যার হৃৎপিণ্ড যত বেশি তার হৃৎপিণ্ড তত
যার উচ্চতা যত বেশি, ওজন বেশি, তার হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়ে। প্রাণীজ উদ্ভিদ প্রোটিন মিশ্রিত খাবার খাওয়া উচিত। সবসময় শাকসবজি, সবসময় মাছ মাংস, অনেকে আছে যে শাকসবজি খেতেই পারে না, তাকে মাছ মাংসই খায় প্রতিদিন, এতে আমাদের অসুবিধা। আবার অনেকে আছে মাছ মাংস খায় না, শাকসবজি, তবে শাকসবজিতে শুধু শাকসবজিতে তেমন সমস্যা হয় বলে আমার ধারণা নেই। শর্করা, মিষ্টি, স্নেহজাতীয় খাদ্যের পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে হবে। শাকসবজি, আঁশযুক্ত খাবার বেশি খেতে হবে, অর্থাৎ শাকসবজি বেশি খেতে হবে। এখন ডাক্তাররাও বলছেন যে শাকসবজি বেশি খেতে হবে। উদ্ভিদ তেল গ্রহণ করা উচিত, তবে সামুদ্রিক মাছের তেল রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমায়, রক্ত জমাট বাঁধার প্রবণতা হ্রাস করে। মাছ ভুজিদের হৃদরোগের প্রকোপ জন্য তুলনামূলক কম থাকে। সুষম খাদ্য, ভিটামিন, খনিজ লবণের চাহিদা যা আছে তা অপরিত রাখা উচিত, তবে খাওয়ার লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করে। রসুন, তেঁতুল, ভিটামিন সি সমৃদ্ধ ফল, অন্যান্য ফল নিয়মিত খেলে হৃদরোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়। রসুন খেতে হবে আমাদের। রসুনটা একটা খুব উপকারী হার্টের জন্য। আর একটা হার্টের জন্য উপকার হচ্ছে, সেটা হলো অর্জুন গাছের ছাল। অর্জুন গাছের ছাল আমাদের হার্টের জন্য অনেক উপকারী। সঠিক পরিমাণ মতো খাদ্য খেতে হবে। অতি ঘুমানো, অতি পরিশ্রম করা, এগুলো থেকেও বিরত থাকতে হবে। তারপরে আমরা দেখব ডায়াবেটিস বা বহুমূত্র। হ্যাঁ, আমরা দেখলাম হৃদযন্ত্রকে ভালো রাখার উপায়। এখন আমরা ডায়াবেটিস বা বহুমূত্র রোগ। ডায়াবেটিস বর্তমানে বলতে গেলে একটা অহরহ। তার প্রধান কারণ আমি বলবো যে মানুষের কর্মহীনতা, মানুষের দৈহিক পরিশ্রম কমে গিয়েছে, মানসিক পরিশ্রম বেড়ে গিয়েছে, এতে মানুষের ডায়াবেটিসটা বেড়ে যায়। আমরা যখন কিছু খাই, এটি গ্লুকোজে পরিণত হয়ে রক্তের মাঝে আসে। প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামে এক ধরনের হরমোন নির্গত হয়, যেটি রক্তের এক গ্লুকোজকে শক্তিকে রূপান্তরিত করে। কারো ডায়াবেটিস হলে প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিন তৈরি করতে পারে না, কিংবা শরীর ইনসুলিনকে ব্যবহার করতে পারে না, যে কারণে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। মানুষের রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা 6 থেকে 60 মিলিলিটার কিংবা 70 থেকে 110 মিলিগ্রাম ডেসিলিটার। ডেসিলিটার। ডায়াবেটিস হলে রক্তে এর পরিমাণ দীর্ঘস্থায়ী অনেক বেড়ে যায়। ডায়াবেটিস ছোঁয়াচে বা সংক্রমণ রোগ নয়। ডায়াবেটিস কিন্তু ছোঁয়াচে নয়। ডায়াবেটিসের হৃদযন্ত্র রক্ত প্রবাহ রোগের উপর পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। এখন আমরা দেখব কোন বেশি ব্যক্তি ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি। ডায়াবেটিস কাদের হওয়ার সম্ভাবনা বেশি? এক, যাদের বংশে, যেমন বাবা মা ডায়াবেটিস আছে, যাদের ওজন বেশি এবং শরীর মেদ, যাদের ওজন বেশি তাদেরও ডায়াবেটিস হতে পারে। যারা ব্যায়াম বা শারীরিক পরিশ্রম কোনো কাজ করে না, যারা ব্যায়ামও করে না, শারীরিক পরিশ্রম করে না, তাদের ডায়াবেটিস হতে পারে। দীর্ঘদিন যারা স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করে, তার ব্যথা হলেই ব্যথানাশক ওষুধ খায়, তাদের ডায়াবেটিস হতে পারে। ডায়াবেটিস রোগের লক্ষণ: ঘন ঘন প্রস্রাব হওয়া, বিশেষ করে রাতে ঘন প্রস্রাব হওয়া। রাতে যদি ঘন প্রস্রাব হয় তাহলে খুব বেশি পিপাসা লাগে, বেশি ক্ষুধা লাগা বা অতিমাত্রা শারীরিক দুর্বলতা অনুভব করা। বেশি ক্ষুধা লাগে, একটু পরপরই ক্ষুধা লাগে। যথেষ্ট খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া, অনেক খায় কিন্তু ওজন কমে যায়। সামান্য পরিশ্রমে ক্লান্ত ও দুর্বলতা বোধ করে, সামান্য একটু পরিশ্রম করলে দুর্বল হয়ে যায় শরীর। চামড়া শুকিয়ে যায়, অল্প বয়সে চামড়া শুকিয়ে যায়। চোখে ঝাপসা দেখা, শরীরে কোথাও ক্ষতের সৃষ্টি হলে দেরিতে শুকানো, শরীরে যদি কোথাও কেটে যায় পাতা, তাহলে ডায়াবেটিস হতে পারে। তাহলে আমরা দেখলাম যে আজকে বিষয়গুলো আলোচনা করি যে আমাদের শারীরিক পরিশ্রম, ব্যায়াম এবং স্বাস্থ্যসম্মত খাদ্য খাওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসম্মত খাদ্য ছাড়া আমাদের জীবন অচল। সুতরাং আমরা বেঁচে থাকতে হলে আমাদের পরিবেশকে ঠিক রাখতে হবে, কারণ আমরা যে খাবারগুলো খাই সেগুলো পরিবেশ থেকে আসে। আমরা প্রতিদিন কোটি পলিথিন ব্যবহার করছি, সেটা বর্জন করতে হবে। জীবকে ভালোবাসতে হবে, তাহলেই আমরা ভালো থাকবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।